আমরা সেশন 4 শুরু করব। তার আগে আমরা প্রার্থনা থেকে শুরু করব। প্রশ্ন: নিয়ম কি? উত্তর: নিয়ম হলো 1। দ্য ল ইজ 1। প্রশ্ন: আমরা এখানে কেন এসেছি? উত্তর: আমরা একত্বের নিয়মের সন্ধান করছি। প্রশ্ন: আমরা রাকে কেন খুঁজছি? উত্তর: রা একত্বের নিয়মের একজন বিনম্র বার্তাবাহক। তাই আমরা সবাই মিলে আমাদের সমগ্র গোষ্ঠীর চারপাশে এক অনন্ত স্রষ্টার প্রেম ও আলোর একটি সুরক্ষা বলয় তৈরি করি এবং যে কোনো নেতিবাচক চিন্তার রূপ বা শক্তিকে এই পবিত্র ক্ষেত্রে প্রবেশ করতে নিষেধ করি, কারণ সবাই এক। তাই আসুন আমরা আনন্দ করি এবং এই স্থানটিকে আমাদের উদ্দেশ্য অনুযায়ী পবিত্র ও শুদ্ধ করি। সেশন 4, 22 জানুয়ারি 1981। আমি তোমাদের অসীম স্রষ্টার প্রেম ও আলোর মধ্যে শুভেচ্ছা জানাই। আমি এখন তোমাদের সঙ্গে যোগাযোগ করছি। তোরা এখন যোগাযোগ শুরু করছে। 4.1 ডন প্রশ্ন করছে, গত সেশনের শেষে আমি একটি প্রশ্ন করেছিলাম যার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল না। প্রশ্ন ছিল পিরামিডের আকৃতি এবং দীক্ষার সঙ্গে সম্পর্ক নিয়ে। এখন কি সেই প্রশ্ন করার উপযুক্ত সময়? তো ডনের মনে প্রশ্ন ছিল যে পিরামিডের আকৃতি শেপ ওরকম ছিল কেন, আর দীক্ষা সঙ্গে পিরামিডের কি সম্পর্ক, এগুলো প্রশ্ন ছিল ডনের। তা সেগুলো আবার রিটার্নভাবে আবার করছে। রা: হ্যাঁ, এই সময় স্থান এ সেই প্রশ্নটি করার জন্য উপযুক্ত সময়। তো রা বলছে ঠিক আছে, এই সময় ঠিক আছে, তুমি চাইলে। 4.2 ডন প্রশ্ন করছে, পিরামিডের আকৃতি কি দীক্ষায়ের উপর কোনো প্রভাব ফেলে? তো ডন এখানে বলতে চাইছে যে পিরামিডের যে আকৃতি যেমনটা দেখতে হয়, ওটা কি দীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু উপকার বা এমন কিছু সম্ভাবনা আছে যে ওই আকৃতির সঙ্গে পিরামিডের সঙ্গে দীক্ষার কি কোনো কানেকশন বা যোগাযোগ? রা: গত সেশনে আমরা এই প্রশ্নের উত্তর শুরু করেছিলাম। মানে আগের সেশনে রা এটার উত্তর দেওয়া শুরু করেছিল। তোমরা তোমার ব্যক্তিগত স্মৃতি সমষ্টিকে ইতিমধ্যে নথিভুক্ত হয়ে আছে। এই আকৃতি প্রথম ব্যবহার ছিল দেহ সমষ্টির দীক্ষার সঙ্গে সম্পর্কিত। মানে এটা আগে তোমাদের যে স্মৃতি, তোমাদের যে এই পিরামিডটা এটা তৈরি হয়েছিল আগে, ব্যবহার হয়েছিল যে দেহ সমষ্টির দীক্ষার সঙ্গে একটা যোগাযোগের জন্য, যাতে তারা ওইখানে গিয়ে দীক্ষা নিতে পারে। এর জন্য এটা স্মৃতি সমষ্টি, এর জন্য এইভাবে তৈরি করা হয়েছিল পিরামিড। কিন্তু আত্মার দীক্ষা আরও সূক্ষ্মভাবে পরিলক্ষিত হয়েছিল, বিশেষ করে সেই সময় স্থান এর অনুপাত এর দৃষ্টিকোণ থেকে, যার মধ্য দীক্ষা প্রার্থী নিজেকে খুঁজে পেত। মানে এখানে আত্মা দীক্ষা প্রার্থীর যারা দীক্ষা নিত ওই স্থানে গেলে তাদের অনেক সুবিধা হতো দীক্ষা ক্ষেত্রে, তারা নিজেদেরকে খুঁজে পেত। এখন আমার সঙ্গে একটি কল্পনা করো। তো রা বলছেন, এখন আমার সঙ্গে একটা কল্পনা করো। পিরামিডের একটি পাশে একটি ত্রিভুজ হিসাবে কল্পনা করো। মানে পিরামিডের যে একটা পাশ আছে তাকে একটা ত্রিভুজ হিসাবে দেখো। এরপর সেই ত্রিভুজকে মনে মনে 4টি সমান ত্রিভুজ ভাগ করে করো। মানে যে ত্রিভুজের যে চার দিক থাকে না, 4 দিককে 4টা ত্রিভুজ হিসেবে ধরতে বলেছে। তাহলে দেখতে পাবে 4টি পাশের প্রথম স্তরের ত্রিভুজগুলো মিলিত অংশ একটি হীরার আকৃতি তৈরি করে, যা একটি অনুভূমিক সমতলে অবস্থান করছে। মানে বলছেন যে 4টি স্তরের ত্রিভুজের 4টি ত্রিভুজ যে আছে, তুমি যদি মিলিয়ে একসঙ্গে যুক্ত করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে এটা একটা হীরার আকৃতি নিচ্ছে, যেটা অনুভূমিকভাবে সমতলে অবস্থান করছে। মানে সমতলে আছে এমন একটা হীরা। সেই অনুভূমিক সমতলের মধ্যবিন্দু হলো এমন একটি উপযুক্ত স্থান। মানে বলছে ত্রিভুজের সমতলে যেটা হচ্ছে সেটার যে মধ্যবিন্দু, সেটা হচ্ছে এমন একটা স্থান যেখানে অসীম মাত্রা থেকে প্রবাহিত শক্তি, মানে যে অসীম শক্তি বা প্রবাহিত হচ্ছে
এবং মন, দেহ, আত্মার সমষ্টির পরস্পর জড়িত বিভিন্ন শক্তিক্ষেত্র একে অপরের সঙ্গে মিলিত হয়। বলছে যে মন, দেহ, আত্মা সমষ্টির যে পরস্পর জড়িত যে শক্তিগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়। এই কারণে পিরামিডকে এমনভাবে নকশা করা হয়েছিল। মানে এই কারণেই এই যে মন, দেহ, আত্মার জড়িত কারণেই যাতে এক হতে পারে, সেই কারণেই পিরামিডকে এমন একটা নকশা মানে এমন একটা সাইজে বা এমন একটা শেপে তৈরি করা হয়েছিল যাতে দীক্ষার প্রার্থীরা প্রার্থী ব্যক্তি নিজের মনের মধ্যে এই শক্তিকে উপলব্ধি করতে পারে। মানে হচ্ছে দীক্ষাপ্রাপ্ত যারা হবে তারা যাতে এই অসীম স্রষ্টার এই অসীম শক্তি এবং তাদের মধ্যে মন ও বডিকে ঠিকঠাকভাবে করতে পারে। তারপর বুদ্ধিমান অসীমের দিকে যাওয়ার প্রবেশদ্বার হিসাবে সেই শক্তিকে প্রবাহিত করতে সক্ষম হয়। মানে হচ্ছে এই যে অসীম শক্তি এবং সব কিছু মিলে মন, বডি এবং আত্মা সমষ্টি সব কিছু মিলিয়ে এবং যে শক্তি প্রবাহ হয় সেই শক্তি প্রবাহগুলিকে সঠিকভাবে ব্যবহার করে যাতে তারা সেই অসীম বুদ্ধিমত্তা বা সেই অসীম বুদ্ধিমত্তার দিকে যাওয়ার জন্য যে প্রবেশদ্বার সেটা তাদের খুলতে পারে, সেই শক্তি প্রবাহিত করতে সক্ষম হয় যাতে অসীম দুয়ার খুলতে যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা যাতে ভালোভাবে খুলতে পারবে, তার জন্য এই চেষ্টা। এই ছিল এই বিশেষ আকৃতি নকশা করার দ্বিতীয় উদ্দেশ্য। বলছে যে এইটা ছিল আমাদের তাহলে দ্বিতীয় উদ্দেশ্য। তোমরা কি এই প্রশ্ন সম্পর্কে আমরা কি আরও কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারি? মানে বলছে তোমাদের কি এটা আরও কোনোভাবে তোমাদের ব্যাখ্যা দিতে পারি? রা বলছেন। তো ডন প্রশ্ন করছে 4.3, তাহলে আমি যেভাবে বুঝেছি তা হলো দীক্ষা প্রার্থী পিরামিডের মধ্যরেখায় অবস্থান করত। মানে দীক্ষা ডন যা বুঝেছে যে দীক্ষা প্রার্থী যে ছিল সে পিরামিডের মধ্যরেখায় অবস্থান করত, তবে সে ভিত্তির উপর এমন একটি নির্দিষ্ট উচ্চতায় থাকতো। মানে সে ভিত্তির উপর এমন একটা উচ্চতায় থাকতো যা নির্ধারিত হতো প্রতিটি পাশে পাশকে 4টি সমান ত্রিভুজ ভাগ করলে যে 4টি ত্রিভুজের মিলন বিন্দু তৈরি হয় সেই অবস্থান দ্বারা। বলছে 4টি ত্রিভুজকে যদি তার সমান ভাগে ভাগ করা হয় তাহলে যেখানে মিলন বিন্দু হবে সেইখানটায় সে অবস্থান করত। আমি কি ঠিক বুঝেছি? ডন বলছে যে রাকে যে আমি কি ঠিক বুঝেছি? তারপর আমিরা, হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ। প্রশ্নকারী ডন 4.4, তাহলে কি আমি এই নির্দিষ্ট স্থানে এমন এক ধরনের শক্তির কেন্দ্রীভবন ঘটে যা আমাদের পরিচিত মাত্রাগুলোর তুলনায় অতিরিক্ত মাত্রা থেকে আসে? আমি কি ঠিক বুঝেছি? তাহলে ডন বলছে যে এই শক্তির কেন্দ্রীভবন মানে যেখানটায় ত্রিভুজের ঠিক মিলন হয় 4টে ত্রিভুজের, এই জায়গাটায় কি এমন কোনো অতিরিক্ত মাত্রায় শক্তি আসে যেটা আমাদের ভাবনা চিন্তা আসছে না? আমি কি ঠিক বুঝেছি? ডন জিজ্ঞেস করছে তাহলে আমি কি ঠিকঠাকভাবে আমিরা, তুমি এই শব্দবন্ধ ব্যবহার করতে পারো, এক্সট্রা ডাইমেনশন শব্দবন্ধ ব্যবহার করতে পারো, তবে এটি পুরোপুরি এবং নির্দিষ্টভাবে সঠিক নয়। মানে এক্সট্রা ডাইমেনশন বা অতিরিক্ত মাত্রা, এটা ঠিক ঠিক নয়, কারণ আমাদের দৃষ্টিতে অতিরিক্ত বা এক্সট্রা মাত্রা বলে কিছু নেই। তারা বলছে আমাদের এক্সট্রা মাত্রা বলতে কিছু নেই। আমরা বরং বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশন শব্দটি ব্যবহার করতে বেশি পছন্দ করি। মানে যে শক্তির মাত্রাটা এটা এক্সট্রা ডাইমেনশন থেকে আসছে না, বরং বহুমাত্রিক ডাইমেনশন থেকে আসছে, এটা বলতে চাইছেন রা।